আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতালের সুযোগ কেউ পাবে না বললেন প্রধানমন্ত্রী। যশোরের শার্শায় উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন। ৩০ এপ্রিলের পর সারা দেশে সমন্বিত মাদক বিরোধী অভিযানে যাবে সরকার। দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরুর ঘোষণা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ অবসরে তেহরানের ৩ স্তরের নতুন প্রস্তাব। পুতিনের সঙ্গে আলোচনায় রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি, এন্ডোমেট্রিওসিস শনাক্তে স্মার্ট এন্ডো ছড়িয়ে দেওয়ার আহ্বান। সরকারি হাসপাতালে বিশেষায়িত কর্নার করার পরামর্শ। এবং ডাচ বাংলা ব্যাংক টি-20 সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের জয়। তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরি, শামীম পাটোয়ারির ঝোড়ো ব্যাটিং। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে চিলির আতাকামা মরুভূমিতে বিশ্বের সবচেয়ে বড় আকারের টেলিস্কোপ বসানোর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করার সুযোগ আর কাউকে দেয়া হবে না। যশোরের ঈদগাহ মাঠে জনসভায় তিনি আরও বলেন, বিএনপির অগ্রাধিকার দেশের উন্নয়ন, সেই উন্নয়নে একটি দল বাধা দিতে চায়। প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে যারা স্বৈরাচারের দোসর বলে তারাই আসলে স্বৈরাচারের দোসর। জয়দেবের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাহুল রায়। বগুড়ার পর এবার প্রধানমন্ত্রীর সফর যশোরে। দিনব্যাপী নানা কর্মসূচির পর বিকেলে যশোরের ঈদগাহ ময়দানে সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। সকাল থেকেই মাঠে অপেক্ষায় ছিলেন হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। বিকেল 5:30টার দিকে যশোরবাসীর সামনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। প্রধানমন্ত্রী বলেন, যত বিভ্রান্তি তৈরি করা হোক, সরকার তার প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে, জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখে পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে নিবে। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এর আগে যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহরের ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, যশোর। এর আগে যশোরের শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যত বাধায় আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে সরকার। তিনি বলেন, মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।
20,000 কিলোমিটার খাল খননের কথা বলে প্রতিটি গ্রামের প্রতিটি মার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। নারীদেরকে এলপিজি কার্ড দেওয়া হবে জানিয়ে ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জয়দেবের ভিডিও চিত্রে রাহুল রায়ের আরও একটি রিপোর্ট। যশোর বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে আসেন শার্শা উপজেলার উলসি খাল খনন উদ্বোধন করতে। 50 বছর আগে 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন শুরু করেছিলেন। বাবার দেখানো পথে সেই খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের সঙ্গে খাল খনন করেছিলেন শাহাদাত হোসেন। 50 বছর পর সেই খাল পুনঃখননের ইতিহাসেও ছেলের সাথে শামিল হলেন তিনি। আপনার বয়স তখন কত ছিল? আমার 30 বছর বয়স ছিল। 32 এখন কত বয়স তাহলে? এখন 80 উপরে গেল। সেখানে বক্তব্যে নিজের অঙ্গীকার পূরণের কথা বলে নতুন কিছু পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ডিগ্রি পর্যন্ত অথবা উচ্চতর পর্যন্ত ইনশাআল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দেব যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। স্থানীয় সাংবাদিকদের অনুরোধের পর বেনাপোলে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে এই সরকার বাস্তবায়ন করবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অনেকে কোন কোন ব্যক্তি, কোন কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তারা, তাহলে জনগণের যে কর্মসূচি, আমেরিকাদের যে কর্মসূচি, মা বোনদের যে কর্মসূচি, কৃষক কার্ডের যে কর্মসূচি, কৃষকদের খাল খনন যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলারা যদি আশঙ্কা পায়। প্রিয় ভাই বোনেরা, যে কোনো মূল্যে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশে লুণ্ঠিত টাকা ফেরত আনা হবে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তার দেয়া প্রতিশ্রুতিগুলোর প্রতি দায়বদ্ধতার প্রকাশ। সে ধারাবাহিকতায় যশোরেও তিনি সবার আগে খাল খনন কর্মসূচিতে অংশ নিলেন আর সবার উদ্দেশ্যে বললেন, তার দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণের মধ্য দিয়েই তিনি সবার আস্থার জবাব দেবেন। যশোরের শার্শা উপজেলার উলসি থেকে রাহুল রায়, চ্যানেল আই। 30 এপ্রিলের পর সারা দেশে মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করবে সরকার। জাতীয় সংসদে এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে জানিয়ে সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফরিদপুর এবং কুমিল্লা দুটি নতুন বিভাগের প্রস্তাব করা হয়েছে। চকর মালিথা জানাচ্ছেন। প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপনের সাথে সাথে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে পড়েন কয়েকজন সংসদ সদস্য। অন্যদিকে বক্সিগঞ্জ ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনে ঘুঘরাকান্দি ব্রিজ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পয়েন্ট অফ অর্ডারের নিষ্পত্তির পর ৭১ বিধিতে নোটিশ উপস্থাপন করেন নোয়াখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট, ক্যাফের আড়ালে গড়ে উঠে অবৈধ সিসা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে
একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব মাননীয় স্পিকার। টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে। ফরিদপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 2024 সালের ডিসেম্বরে জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে 2টি নতুন বিভাগ গঠনের আনুষ্ঠানিক সুপারিশ করেছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগ ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর এই 5 জেলা নিয়ে গঠিত হবে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি এই বিভাগ গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান যুদ্ধের 59তম দিন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানে রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার 3 স্তরের নতুন প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওয়াশিংটন ডিসি যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়, সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা হতে হবে। যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় সোমবার সকালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে পাকিস্তান ও ওমান সফর করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার দরজা খোলা রয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলায় 2 শিশু ও নারী সহ মোট 14 জন নিহত হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড প্রকল্পের কিছু সমস্যা চিহ্নিত করে তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ ভুলে অন্তর্ভুক্ত হয়েছেন কিংবা কেউ বাদ পড়েছেন, এসব বিষয় চিহ্নিত করা হয়েছে। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, পরীক্ষামূলক এই প্রকল্পে 37,000-এরও বেশি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এই কার্ড নারীর ক্ষমতায়নের একটি ধাপ। এটি সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প। এতে প্রয়োজনীয় অর্থ ছাড় দেওয়া হবে বলেও জানান তিনি। মহিলাদের ক্ষমতায়নের একটা প্রকল্প, এবং মহিলাদের সাথে সাথে গ্রামে গঞ্জে যারা বঞ্চিত মানুষগুলো, তাদের কাছে সুবিধাটা তাদের ডোর স্টেপে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প। প্রজেক্টে তো ছোটোখাটো ভুল থাকতেই পারে, সেগুলো কারেকশন করে আমরা স্মুথলি যাতে এই প্রজেক্টটা শেষ করতে পারি, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। যাত্রী বেশে থাকা সড়ক ডাকাতদের হাতে নিহত হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। জড়িত সন্দেহে কুমিল্লা থেকে 5 জনকে গ্রেফতার করার পর র্যাব কর্মকর্তারা বলেন, যাত্রীবেশী সড়ক ডাকাতরা বেবি ট্যাক্সিতে উঠিয়ে লুটপাট চালিয়ে রাস্তার পাশে ফেলে দিলে বুলেট বৈরাগীর মৃত্যু হয়। এনামুল কবির উপমের রিপোর্ট। কুমিল্লা সীমান্ত বিবির বাজার স্থলবন্দরের সহকারী কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী শুক্রবার রাতে কুমিল্লার বাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। শনিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আইরিশ হিল হোটেলের কাছে তার মৃতদেহ পাওয়া যায়। অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে নিহতের মায়ের করা মামলার ছায়া তদন্ত করছে র্যাব। ডাকাতির অভিযোগ থাকা 5 জনকে আটক করে এলিট ফোর্স বলছে তাদের হাতে ঘটেছে ওই হত্যাকাণ্ড। তাকে চলন্ত সিএনজি থেকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তো রাস্তাতেই পড়ে যাওয়ার কারণে তার হাতের আঘাত, মাথার আঘাত, এই আঘাতগুলো সে প্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেখানে সে মৃত্যুবরণ করে। আটকদের দেওয়া তথ্য অনুযায়ী রুবেল বৈরাগী হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে র্যাব। ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় মিলে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল
জোরপূর্বক ছিনিয়ে নেয়। কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কুমিল্লা পুলিশের কাছে আটকদের হস্তান্তর করার পর মামলার তদন্ত শুরু করবে থানা পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে। এতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ। সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে চায় দুই দেশ। এই বন্ধুত্ব বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এবং আমাদের জন্য তো অবশ্যই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে কমব্যাট করাটা একটা প্রধান চ্যালেঞ্জ। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। একসময় চ্যালেঞ্জ ছিল গণমাধ্যমের ফ্রিডম, এখন শুধু ফ্রিডম নয়, ব্যালেন্সড ফ্রিডমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। কারণ যারা ফ্রিডম এক্সারসাইজ করছেন, সেটা প্রতিষ্ঠান হোক অথবা সেটা ব্যক্তিই হোক, বিশেষ করে যখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে এই ফ্রিডমের অপব্যবহারটা এমন হচ্ছে যা সাধারণ মানুষের জন্য অনেক বেশি ভুক্তভোগী হয়ে পড়ছেন তারা। নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি এন্ডোমেট্রিওসিস শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্ক্রিনিং টুলস স্মার্ট এন্ডো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকরা। রাজধানীতে বাংলাদেশ এন্ডোমেট্রিওসিস এবং এডিনোমায়োসিস সোসাইটির উদ্যোগে আয়োজিত সেমিনারে তারা আরও বলেছেন, এই টুলসের মাধ্যমে ভুক্তভোগী নারীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা সম্ভব। সরকারি হাসপাতালে আলাদা ও বিশেষায়িত কর্নার করারও পরামর্শ দিয়েছেন তারা। সেমিনারের সায়েন্টিফিক পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। স্মার্ট অ্যান্ড্রো টুলসের কার্যকারিতা ও গবেষণা ফলাফল তুলে ধরে সেমিনার। বিশেষজ্ঞরা বলছেন, নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি, দীর্ঘস্থায়ী ও হরমোনের ভারসাম্যহীনতাজনিত রোগ এন্ডোমেট্রিওসিস। বিশ্বের প্রায় ২০ কোটি নারী এ রোগে আক্রান্তরা অধিকাংশই কিশোরী বা তরুণী। স্বাভাবিক মাসিক চক্র বা ঋতুকালীন সময়ে তলপেটে তীব্র ব্যথায় ভোগেন তারা। পরবর্তীতে রোগটি আরও জটিল হয়ে দাম্পত্যে প্রভাব ফেলে, এমনকি আক্রান্তরা বন্ধ্যাত্বেরও শিকার হতে পারে। Objective of the seminar is to highlight the design, development, validation of smart endo along with key findings and its potential impact on improving early risk assessment of endometriosis. এই রোগটা সারা জীবন ভোগাবে এবং আমরা ডাক্তাররাও সাফার করি এই জন্য যে আমরা তাকে কমপ্লিটলি কিওর করতে পারি না। স্মার্ট এন্ড্রো টুলস ব্যবহার করে বিপুল সংখ্যক এন্ডোমেট্রিওসিসের জটিলতায় ভুক্তভোগীদের শনাক্ত করা সম্ভব। আমি ডিপ্রেসড, আমার এই সমস্যা হচ্ছে, গ্রামের মেয়ে বা মহিলা সে যেন এটা দেখে বুঝতে পারে এবং আমাদের হেলথ ওয়ার্কার এটা করতে পারে। ভালো একটা কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মনে হয় এইটা দিয়ে এন্ডোমেট্রিওসিস আর্লি ডায়াগনোসিস করতে পারবে। জনস্বাস্থ্য ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ছাড়াও গবেষক এবং নীতি নির্ধারকরা ওই সেমিনারে অংশ নেন। আমাদেরকে আপনাদের পাশে প্রতিনিয়ত পাবেন, কিন্তু আমাদের দেশে চাহিদাটা অনেক বেশি, সুতরাং আপনারাও আমাদের সঙ্গে যে সমস্ত সহযোগিতা হবে সে জায়গায় আমাদের সবাইকে পরিমিত হয়ে আমরা যাতে সব জায়গায় কন্ট্রিবিউট করতে পারি, সেই জায়গায় আমরা যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে কাজ করি, ইনশাআল্লাহ নাথিং ইজ ইম্পসিবল। স্মার্ট অ্যান্ড্রো অ্যাপসের উন্নয়ন ও ট্রায়াল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনি একটা ইনস্টিটিউট, উমেন্স হেলথ ইনস্টিটিউট গড়ে দিবেন, এটা আপনি আজকে অঙ্গীকার করে যান। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রায় 5 মাস পর টি-20তে দারুণভাবে প্রত্যাবর্তন করল বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ নিউজিল্যান্ড 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে সফরকারী নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারালো লিটন মিরাজরা। কিউইদের দেয়া 182 রানের টার্গেট বাংলাদেশ পার করে 12 বল হাতে রেখেই। সানিয়া তন্ময় জানাচ্ছেন। চট্টগ্রামের মাটিতে সংক্ষিপ্ত এই ফরম্যাটের প্রথম দেখাতেই টাইগারদের নিউজিল্যান্ড বধ। পেসার রিপন মন্ডলের অভিষেক ম্যাচে দুর্দান্ত জয় তুলে সিরিজে এগিয়ে গেল লাল সবুজরা।
টার্গেটে ব্যাট করতে নেমে ৪১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পরের ২৬ রানে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও তৌহিদ ইমনের ৫৭ রানের জুটিতে ম্যাচে ফিরে বাংলাদেশ। ইমন ২৮ রানে আউট হলে ক্রিজে আসেন শামীম পাটোয়ারি। এরপর তৌহিদের 50 আর শামীমের ১৩ বলে ৩১ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটের সহজ জয় পায় টিম টাইগার্স। এর আগে প্রথমে ব্যাটে নেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় দলীয় ১১ রানে। এরপর ক্লার্ক ও ক্লেভারের ৮৮ রানের জুটি ভাঙেন রিশাদ। দুজনেই আউট হন 50 তুলে, আর লাল সবুজের জার্সি গায়ে ২টি উইকেট নেন রিশাদ। বুধবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল। সারফেস, সানিয়া তন্ময়, চ্যানেল আই। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক সংবাদ। আগামী ২৯শে এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে আবারও জমে উঠেছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। একাধিক শীর্ষ নেতা মাঠে নামায় নির্বাচনী উত্তেজনা দেখা দেয় পুরো রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে শাসক দলের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিরোধী শিবিরের হয়ে মাঠে নেমেছেন। পিছিয়ে নেই কংগ্রেসও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতিটি দলই চেষ্টা করছে নিজেদের পক্ষে জনমত গড়ে তুলতে। দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। বর্তমান হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন তিনি। প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে যাচ্ছেন। দীর্ঘ সময় পর পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে মোদী সরকার। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা নয়াদিল্লির সম্পর্কের নতুন সমীকরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিতে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী আড্ডা ১৪৩৩। অনুষ্ঠানের প্রথম পর্বে দেশ স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও সৌন্দর্য। এ সময় এলিট কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট টাইগার্স দলের খেলোয়াড়দের সম্মাননা জানানো হয়। দ্বিতীয় পর্বে সঙ্গীতানুষ্ঠানে ছিল বাংলাদেশ থেকে আসা সেরা কণ্ঠখ্যাত শিল্পী নদী, লন্ডন থেকে কায়া এবং ইটালি থেকে মানুষের মনোমুগ্ধকর পরিবেশনা। তাদের সঙ্গে সঙ্গত দেন কিবোর্ডে বাপ্পি ও ড্রামে সাকিব। সব মিলিয়ে আয়োজনটি ছিল প্রবাসী বাংলাদেশিদের এক আনন্দঘন সাংস্কৃতিক মিলনমেলা। নিটোল টাটা বিশেষ সংবাদ। চিলির আতাকামা মরুভূমিতে পৃথিবীর সবচেয়ে বড় আকারের টেলিস্কোপ বসাতে যাচ্ছে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি। ২০৩০ সালে এটি চালু হবে। বর্তমান সময়ের টেলিস্কোপগুলোর তুলনায় এই টেলিস্কোপ ২০ গুণ শক্তিশালী করা হচ্ছে। নতুন এই টেলিস্কোপের মাধ্যমে মহাকাশে পৃথিবীর মতো প্রাণ আছে এমন গ্রহ শনাক্তের প্রত্যাশা বিজ্ঞানীদের। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, পৃথিবীর সবচেয়ে অন্ধকার ও পরিষ্কার আকাশের জন্য বিখ্যাত চিলির আতাকামা মরুভূমি যেভাবে আলোক দূষণের ঝুঁকিতে পড়তে যাচ্ছে, তাতে এই মরুভূমিতে থাকা বিশ্বের শীর্ষ জ্যোতির্বৈজ্ঞানিক কেন্দ্রগুলো হুমকির মুখে পড়তে পারে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশব্যাপী গ্রাহকদের দ্রুত লেনদেন ও ডিজিটাল পেমেন্ট চ্যানেলগুলোকে উৎসাহিত করতে নারায়ণগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ সম্প্রসারণ ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক ও লিড ব্যাংক ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি। সকালে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ ক্লাবে গিয়ে শেষ হয়। পরে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে ক্যাশলেস সম্প্রসারণ ক্যাম্পেইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান
প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শাকওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান, ইস্টার্ন ব্যাংক পিএলসি ডিএমডি অ্যান্ড হেড অফ রিটেল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার, বাংলাদেশ ব্যাংক পরিচালক আ.ন.ম মইনুল কবির। শেরে বাংলা এ.কে ফজলুল হকের 64তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর 3 নেতার মাজারে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ.কে ফজলুল হকের স্মৃতিগুলো বিনষ্ট করা হয়েছে। বিএনপি সরকার তাঁর যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেবে। পাঠ্যপুস্তকে শেরে বাংলার আলোচনা ফিরিয়ে আনার দাবি জানান পরিবারের সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদালত প্রতিষ্ঠা সহ গণমানুষের কল্যাণে তাঁর অসংখ্য অবদান আছে। শেরে বাংলা ফজলুল হকের যে মর্যাদা, যে দাম, যে গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যেন সেটা লিপিবদ্ধ হয়, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা এখানে আছেন, আমরা একসাথেই চেষ্টা করব। গত 13 বছরে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলো থেকে পিছিয়ে গেছে বলে হতাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 13 বছর পর জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড প্রকাশিত ইনভেস্টমেন্ট পলিসি রিভিউ ইমপ্লিমেন্টেশন রিপোর্ট লঞ্চিং অনুষ্ঠানে তিনি বলেন, 13 বছর ধরে এফডিআই ও জিডিপি একই অবস্থায় আছে। আগামী কয়েক বছরে একে এগিয়ে নিতে চ্যালেঞ্জগুলো আমলে নিয়ে কাজ করার কথা জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেজিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারাত্নে সহ বিশিষ্টজনেরা। এফডিআইয়ের যে নাম্বারটা 2013 সালে ছিল, সেই সংখ্যাটা থেকে আমরা খুব বেশি দূর আগাতে পারিনি। আমাদের টোটাল ইনভেস্টমেন্ট জিডিপির শতকরা যত ভাগ ছিল, এখনও ওই একই ভাগে রয়ে গেছে। ইনফ্যাক্ট একটু নেমেও গেছে আমি যতদূর জানি। তো তার মানে হচ্ছে যে আমরা কাজ করছি, কিন্তু আমাদের সেখান থেকে কাজের থেকে কোনো আউটপুট আসছে না। তো সেইটাকে আমাদের আসলে ভাঙতে হবে একটা পর্যায়ে গিয়ে। আমাদের যারা প্রতিযোগী রাষ্ট্র আছে, তারা হয়তো আমাদের চেয়ে আরও দ্রুত কাজ করছে, এবং সেই কারণেই আমরা কখনোই ওই বোর্ডটা ধরতে পারছি না। এবার খেলার খবর। টানা তৃতীয়বার বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলতে না পারার শোকে কাতর ইতালির ফুটবলে এবার লেগেছে কলঙ্কের আঁচড়। 4 বারের বিশ্বকাপ জয়ী ইতালির ঘরোয়া ফুটবলের রেফারিংয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে। সেরি আ ও সেরি বির রেফারি নিয়োগকারী দলের প্রধান জিয়ানলুকা রোচ্চি তার বিরুদ্ধে ওঠা স্পোর্টিং ফ্রড বা ক্রীড়া জালিয়াতির তদন্তে সহায়তা করতে নিজেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। 2024-2025 মৌসুমে সিরিয়ায় জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক আন্তর্জাতিক রেফারি রোচ্চির বিরুদ্ধে তদন্ত চলছে। এই বিষয়ে শুনানি শুরু হওয়ার আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতালের সুযোগ কেউ পাবে না বললেন প্রধানমন্ত্রী। যশোরের শার্শায় উলসী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন। 30 এপ্রিলের পর সারা দেশে সমন্বিত মাদক বিরোধী অভিযানে যাবে সরকার। দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরুর ঘোষণা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ অবসানে তেহরানের 3 স্তরের নতুন প্রস্তাব। পুতিনের সঙ্গে আলোচনায় রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নারী প্রজনন স্বাস্থ্যের জন্য হুমকি, এন্ডোমেট্রিওসিস শনাক্তে স্মার্ট এন্ডো ছড়িয়ে দেওয়ার আহ্বান। সরকারি হাসপাতালে বিশেষায়িত কর্নার করার পরামর্শ। এবং ডাচ বাংলা ব্যাংক টি20 সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 6 উইকেটের জয়। তৌহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরি, শামীম পাটোয়ারির ঝোড়ো ব্যাটিং। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।